বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ যিনি কোনো বই লেখেননি, কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, তবুও কিভাবে তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের একজন হয়ে উঠলেন? এই মানুষটির নাম সক্রেটিস। তিনি ছিলেন প্রাচীন এথেন্স শহরের একজন সাধারণ নাগরিক। তার পোশাক ছিল সাধারণ, জীবনযাপন ছিল খুবই সাদামাটা, কিন্তু তার চিন্তার গভীরতা ছিল অসাধারণ। তিনি বড় বড় বক্তৃতা দিতেন না, তিনি মানুষের সামনে জটিল তত্ত্ব উপস্থাপন করতেন না, তিনি শুধু প্রশ্ন করতেন। আর সেই প্রশ্নগুলো এত গভীর ছিল যে মানুষ নিজের বিশ্বাস নিয়েই সন্দেহ করতে শুরু করত। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি আমাদের শিখিয়েছেন সত্যের পথে প্রথম ধাপ হল প্রশ্ন করা। খ্রিস্টপূর্ব 469 সালের দিকে প্রাচীন এথেন্সে জন্মগ্রহণ করেন সক্রেটিস। তার পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা ছিলেন একজন ভাস্কর, যিনি পাথর কেটে মূর্তি তৈরি করতেন, আর তার মা ছিলেন একজন ধাত্রী, যিনি নতুন শিশুর জন্মের সময় সাহায্য করতেন। মজার বিষয় হল, অনেক ইতিহাসবিদ বলেন এই দুই পেশার মাঝেই যেন সক্রেটিসের ভবিষ্যৎ লুকিয়েছিল। কারণ তার বাবা যেমন পাথরকে আকার দিতেন, ঠিক তেমনি সক্রেটিস মানুষের চিন্তাকে আকার দিতে শুরু করেছিলেন। আর তার মা যেমন নতুন জীবনের জন্মে সাহায্য করতেন, সক্রেটিস তেমনি মানুষের মনে নতুন চিন্তার জন্ম দিতে সাহায্য করতেন। শৈশবে তিনি খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা পাননি। তিনি কোনো বিখ্যাত শিক্ষকের কাছে পড়েননি, কিন্তু তিনি শিখেছিলেন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা: মানুষকে পর্যবেক্ষণ করা। মানুষ কিভাবে কথা বলে, কিভাবে ভাবে, কিভাবে সিদ্ধান্ত নেয়, এসব বিষয়ে তিনি গভীরভাবে লক্ষ্য করতেন। তখনকার এথেন্স ছিল এক প্রাণবন্ত নগরী। মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করত, দর্শন নিয়ে তর্ক করত, বাজারে, সভায়, জনসমাগমে নানা মতামত প্রকাশ করত। গণতন্ত্রের চর্চা ছিল সেখানে। কিন্তু সক্রেটিস ছোটবেলা থেকেই একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। অনেক মানুষ আত্মবিশ্বাসের সাথে বলত, আমি জানি। কিন্তু যখন তাদের একটু গভীরভাবে প্রশ্ন করা হতো, তখন দেখা যেত তাদের জ্ঞানের ভিত্তি খুব শক্ত নয়। এই বিষয়টি তাকে খুব ভাবিয়ে তুলেছিল। তরুণ বয়সে সক্রেটিস শুধু চিন্তাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন সৈনিকও। তিনি এথেন্সের সেনাবাহিনীতে যোগ দেন এবং কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে স্পার্টার সাথে যে দীর্ঘ যুদ্ধ হয়েছিল, যা ইতিহাসে পরিচিত পেলোপনেসিয়ান ওয়ার নামে, সেই সংঘর্ষের সময় তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন। সহযোদ্ধারা তাকে নিয়ে একটি অদ্ভুত কথা বলতেন। তারা বলতেন তিনি ছিলেন অত্যন্ত সাহসী, কিন্তু তার সাহস ছিল অদ্ভুতভাবে শান্ত। যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলার মাঝেও তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন। তিনি ভাবতেন, সাহস আসলে কি? ভয় না থাকা কি সাহস, নাকি ভয়কে জেনেও সঠিক কাজ করা? এই ধরনের প্রশ্ন ধীরে ধীরে তার দর্শনের ভিত্তি তৈরি করতে শুরু করে। যুদ্ধ তাকে আরেকটি জিনিস শিখিয়েছিল: মানুষের ভেতরের চরিত্র। কেউ বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভেতরে দুর্বল হতে পারে, আবার কেউ নীরব হলেও ভেতরে দৃঢ় হতে পারে। এই অভিজ্ঞতা তার চিন্তাকে আরও গভীর করে তোলে। যুদ্ধ শেষে যখন তিনি এথেন্সে ফিরে এলেন, তখন তার জীবন এক নতুন পথে মোড় নিল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু শিক্ষক হিসাবে নয়। তিনি নিজেকে কখনো শিক্ষক বলেননি, বরং তিনি বলতেন, চলো আমরা একসাথে সত্য খুঁজে দেখি। তিনি শহরের জনসমাগম স্থলে যেতেন, যেমন বাজার, রাস্তা বা আলোচনার স্থান। এথেন্সে একটি বিখ্যাত জায়গা ছিল যেখানে মানুষ জড়ো হয়ে আলোচনা করত। সেখানে দাঁড়িয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলতেন, কিন্তু তার কথোপকথনের ধরন আলাদা ছিল। তিনি কাউকে বলতেন না, তুমি ভুল, বরং তিনি প্রশ্ন করতেন। যেমন, তুমি বলছো তুমি ন্যায়পরায়ণ, কিন্তু ন্যায় আসলে কি? প্রথমে মানুষ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিত, কিন্তু কয়েকটি প্রশ্নের পরই তারা বুঝতে পারত তাদের উত্তর খুব শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। এই পদ্ধতিই পরে পরিচিত হয় সক্রেটিক মেথড নামে।
অনেক মানুষ তাকে পছন্দ করত না, কারণ তিনি মানুষের অহংকারে আঘাত করতেন, বিশেষ করে যারা নিজেকে জ্ঞানী ভাবত। কবি, পলিটিশিয়ান, শিক্ষক, তারা তার প্রশ্নে অস্বস্তি বোধ করত। কিন্তু তরুণদের কাছে তিনি হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্র। তাদের মধ্যে একজন ছিলেন প্লেটো। প্লেটো তার কথোপকথন শুনে মুগ্ধ হয়ে যান। পরে তিনি সেই সংলাপগুলো লিখে রাখেন, আর সেই লেখার মাধ্যমেই আমরা আজ সক্রেটিস সম্পর্কে এত কিছু জানতে পারি। কিন্তু ধীরে ধীরে এথেন্স শহরে তার বিরুদ্ধে সন্দেহ বাড়তে থাকে। অনেকেই বলতে শুরু করল তিনি তরুণদের বিভ্রান্ত করছেন, তিনি তাদের প্রচলিত বিশ্বাস নিয়ে সন্দেহ করতে শেখাচ্ছেন। অবশেষে তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হল। প্রথমত, তিনি নাকি শহরের দেবতাদের সম্মান করেন না। দ্বিতীয়ত, তিনি নাকি তরুণদের বিপথে পরিচালিত করছেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হয়। খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে এথেন্সের আদালতে শুরু হয় তার বিচার। শত শত বিচারক সেখানে উপস্থিত ছিলেন। তিনি চাইলে ক্ষমা চাইতে পারতেন, চাইলে নিজের জীবন বাঁচানোর জন্য আপোস করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি শান্তভাবে বললেন, আমি শুধু প্রশ্ন করি, যদি প্রশ্ন করা অপরাধ হয় তবে আমি অপরাধী। এই বক্তব্য পরে সংরক্ষিত হয় প্লেটোর বিখ্যাত গ্রন্থ অ্যাপোলজিতে। শেষ পর্যন্ত আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তার শাস্তি নির্ধারিত হয় হেমলক নামের বিষ পান করে মৃত্যুদণ্ড। বন্ধুরা তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বিশ্বাস করতেন আইন মানা নাগরিকের দায়িত্ব। শেষ দিনে তিনি শান্তভাবে বিষের পেয়ালা গ্রহণ করেন। এভাবেই শেষ হয় সক্রেটিসের জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মৃত্যু তাকে ভুলিয়ে দেয়নি, বরং তাকে আরও অমর করে তুলেছে। তার শিষ্যরা তার চিন্তাকে ছড়িয়ে দেয়। প্লেটো তার দর্শন লিপিবদ্ধ করেন, আর প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। এই ধারাবাহিকতা থেকেই জন্ম নেয় পাশ্চাত্য দর্শনের ভিত্তি। সক্রেটিস আমাদের একটি গভীর শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেছেন, অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। এই কথার অর্থ হল, আমাদের বিশ্বাস, আমাদের সিদ্ধান্ত, আমাদের নৈতিকতা সবকিছুই প্রশ্নের আলোতে পরীক্ষা করা উচিত। বন্ধুরা, এবার একটি প্রশ্ন আপনার জন্য। আপনি যে বিশ্বাসগুলো ধারণ করে আছেন, সেগুলো কি সত্যিই আপনার নিজের চিন্তা, নাকি আপনি শুধু শুনে শুনে মেনে নিয়েছেন? হয়তো সেই প্রশ্ন থেকেই শুরু হতে পারে আপনার নিজের চিন্তার যাত্রা। যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে সেটাই সক্রেটিসের প্রকৃত জয়।